স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। জানাবো খবরে বিস্তারিত। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার প্রস্তাব করবে সংবিধান সংস্কার কমিশন। ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। জানান সংস্কারে বিশেষভাবে বিবেচনায় থাকছে তরুণদের সংসদে অংশগ্রহণ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে দরকার, তবে সংসদ সদস্য হতে তরুণদের জন্য যে বয়সসীমা আছে তা কমানোরও দরকার। এ ব্যাপারে বয়সসীমা শিথিল করা সহ আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ থাকবে বলে জানান আলী রিয়াজ। 7 জানুয়ারি সরকারকে সুপারিশ জমা দেবে সংবিধান সংস্কার কমিশন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার এবং তার একটা পথ পদ্ধতি তৈরি করা দরকার। বিশেষ করে সংসদ সদস্য হওয়ার যে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। যে কোনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান লক্ষ্য হচ্ছে যেন একচ্ছত্রভাবে কোনো দলের আধিপত্য জনগণের অধিকার এবং জনস্বার্থ বিরোধী কোনো রকম আইনি প্রক্রিয়ার মধ্যে না দিতে পারে। যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রাথমিক একটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। 2014 সালে যুক্তরাষ্ট্রের রিজভী আহমেদ নামে একজন ব্যক্তি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রথম নজরে আনেন। জয়ের নামে থাকা হংকং ক্যামসন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও লন্ডনে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর তথ্য উঠে এসেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সকালে রাজধানীর BIIS এর অডিটোরিয়ামে এক সেমিনারে একথা বলেন তিনি। Peace and order will not be possible in Myanmar. রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যালে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময়। মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 10 গাড়ির সংঘর্ষ হয়, এতে একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান সহ 10টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার ভোররাত থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশা, সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় ভোর থেকে সকাল 7:30টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাসারা, চালতিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, রাত 3:30টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের উপরে বিকল হয়ে পড়ে। পরে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। পরে ওই ট্রাককে ধাক্কা দেয় আরেকটি বাস। ঘন কুয়াশার কারণে কয়েকটা স্পটে আমরা অ্যাক্সিডেন্টের সংবাদ পাই। প্রথমে অ্যাক্সিডেন্টের সংবাদ পাইছি 2টা ট্রাক একটা আরেকটার পিছনে মেরে দিছে। ওখানে কাজ করতে গিয়ে শুনি পিছনে আরও 1 কিলোমিটার পিছনে চালতিপাড়া ব্রিজের ওখানে 4-5টা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডারপাস এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাস ও প্রাইভেট কার সহ কয়েকটি যানবাহন। এই বাসের পিছনে সাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়, সাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় আমাদের গোল্ডেন লাইন পরিবহন। এই পরিবহন ধাক্কা দেওয়ার পরবর্তীতে সাকুরা পরিবহন এবং গোল্ডেন লাইন এনা পরিবহনের ড্রাইভার এবং হেল্পাররা সামান্য আহত হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। আনুমানিক 10-15 জন আহত আমরা নিজেরাই উদ্ধার করেছি। এছাড়াও আরও কিছু আহত ছিল, তাদেরকেও আমরা স্থানীয়রা উদ্ধার করেছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় মাঝ নদীতে ঢাকা বরিশাল নৌ রুটের বিলাসবহুল 2 যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটির সম্মুখ ভাগে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত 2টায় মেঘনা নদী চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী হিজলা এলাকায় প্রিন্স আওলাদ 10 ও কীর্তনখোলা 10-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। দুর্ঘটনার পর কীর্তনখোলা 10 ধীরে ধীরে ঢাকায় চলে গেলেও প্রিন্স আওলাদ 10কে মেঘনা চরে নোঙর করে রাখা হয়। পরবর্তীতে বরিশাল থেকে শুভরাজ 9 লঞ্চ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত আওলাদ 10-এ যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে যায়। লেজুবৃত্তিক কিছু ছাত্র শিক্ষকের কারণে দেশে উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের অধপতন হয়েছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। গত কয়েক দশক ধরে শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান নিয়ে এক আলোচনায় এ মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেই দলীয়করণ, অপরাজনীতি, এগুলো যেমন মুদ্রার একটা পিঠ, ঠিক তার উল্টো পিঠ হলো আমাদের শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন। উচ্চশিক্ষা ও গবেষণার একটা সুস্থ পরিবেশ তৈরি করতে আমরা চাই। আবারও অস্থির ডলারের বাজার। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দরে ডলার মিলছে না কোনো এক্সচেঞ্জ হাউজে। কালোবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 128 টাকায়। রাজধানীর ফকিরাপুলের এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে দেখা গেছে ডলার বিক্রি প্রায় বন্ধ। ক্রোলিং পেল পদ্ধতিতে এসব এক্সচেঞ্জ হাউসের প্রতি ডলার কেনার কথা 120 টাকা 50 পয়সায়। বিদেশগামী যাত্রী বা বৈধ ক্রেতার কাছে তা বিক্রি করার কথা 121 টাকা দরে। তবে বাস্তবতা হলো কেন্দ্রীয় ব্যাংকের এ দরে বাজারে মিলছে না ডলার। বাড়তি টাকা দিলে প্রতি ডলার কেনা হচ্ছে 128 টাকা করে। এক্সচেঞ্জ হাউসগুলো বলছে কালোবাজারে বাড়তি দামের কারণে বৈধভাবে ডলার বিক্রি করছে না কেউই। খোলা বাজারের এই অস্থিরতায় ছোঁয়া লেগেছে ব্যাংকেও। বাজার চড়া হওয়ায় ব্যাংকগুলোতে দেখা দিয়েছে ডলার সংকট। এতে করে বিপাকে পড়েছেন আমদানিকারকরাও। সংকট উত্তরণে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া দাবি এক্সচেঞ্জ হাউসগুলোর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজায় জাবালিয়া আল আওদা হাসপাতালে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে আহত হয়েছেন অন্তত 14 জন। ইসরায়েলের জাফা এলাকায় হুদি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরে সামরিক অভিযান চালায় ওয়াশিংটন। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর আলোচনা 90% সম্পূর্ণ হয়েছে। আলোচনায় জড়িত এক সিনিয়র ফিলিস্তিনির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বিবিসি। কয়েকদিনের মধ্যে 3 ধাপের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ রাজি হতে পারে বলেও জানান তিনি। ডিবিসি সংবাদে ছিল এই এখন পর্যন্ত এতটুকুই। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা। ধন্যবাদ।